সেটা মাধ্যম হতে পারে, অমাধ্যম হতে পারে। মাধ্যম অনুমান বলে যে যেখানে একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, সরাসরি অনিবার্যভাবে, তাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান, যেটা আমাদের ন্যায় নিরপেক্ষ ন্যায়। আর অমাধ্যম অনুমানটা যেখানে কোনো মাধ্যম থাকে না, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিশ্চিত হয়, সেটা কিন্তু কি অমাধ্যম অনুমান। আর এই দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে, দুটোই কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু অবরোহ অনুমানের আমরা কথা বলছি, তাই অবশ্যই এখানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মাধ্যম হোক বা অমাধ্যম হোক, সরাসরি অনিবার্যভাবে নিশ্চিত হয়, এবং আশ্রয় বাক্যটি বা আশ্রয় বাক্যগুলো মানে অমাধ্যম আর মাধ্যম দুটোর ক্ষেত্রে বলছি, গুলো থেকে সরাসরি যে সিদ্ধান্ত নিশ্চিত হচ্ছে সেই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আশ্রয় বাক্যে যা থাকে, যে কথা বলা থাকে, তার মধ্যেই সিদ্ধান্তটিতে তার সেই কথাই বলা হয়ে থাকে, তার বাইরে কোনো কিছু বলা হয়ে থাকে না। এটা হচ্ছে সহজ কথা, বোঝা গেল। এরপর অমাধ্যম অনুমান, যেটা হচ্ছে কি বললাম যে তাহলে দুটো মাধ্যম এবং অমাধ্যম দুটোই কিন্তু অবরোহ অনুমান, মানে দুটোতেই কি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না। দুটোর মধ্যে একই বৈশিষ্ট্য, এটা এই দিক থেকে এক। আর মাধ্যম অমাধ্যমের দিক থেকে শুধুমাত্র এই কথাটার দিক থেকে শুধুমাত্র আলাদা, কি একটির ক্ষেত্রে মানে অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে, সেখান থেকে সরাসরি অনিবার্যভাবে নিশ্চিত হয় সিদ্ধান্তটি। আর কি কি বলে মাধ্যম অনুমানে যেখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে সরাসরি নিশ্চিত হয়, বোঝা গেল। এরপর অমাধ্যম অনুমানের আমরা এর আগেও জানি, এতে কি আবর্তন আছে, বিবর্তন আছে, সমবিবর্তন আছে, তাই তো। তো বস্তুগত বিবর্তন, তারপর হচ্ছে যে আরেকটা কি সম আবর্তন। তো এই ধরনের ব্যাপারগুলো আছে, এগুলো সবই কিন্তু অমাধ্যম অনুমান, কেননা এখানে দেখো আশ্রয় বাক্য একটি, সেই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসছে। এরপর মাধ্যম অনুমান কোনগুলো না, আমাদের ওই নিরপেক্ষ ন্যায় যে সিলোজিজমের যে পার্টটা আছে সেটা হচ্ছে মাধ্যম অনুমান, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি একাধিক আশ্রয় বাক্য থেকে যখন সিদ্ধান্তটি ডিরাইভ করে তখন সেটাকে বলা হচ্ছে মাধ্যম, আর যখন একটি মাত্র থেকে সিদ্ধান্ত ডিরাইভ করে, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত ডিরাইভ করে, তখন সেটা বলা হচ্ছে অমাধ্যম। তো যাই হোক, তো এই যে অমাধ্যম অনুমান, প্রধান তিনটে কি, আবর্তন, বিবর্তন, আর একটা সম বিবর্তন। প্রধান তিনটে ভাগ হচ্ছে কি, একটা হচ্ছে আবর্তন, আরেকটা হচ্ছে বিবর্তন, আর একটা সম বিবর্তন। আবর্তন তাহলে কাকে বলবো, বিবর্তন তাহলে কাকে বলবো, আর সম বিবর্তন কাকে বলবো, তাই তো। যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় ন্যায়সঙ্গত হয়ে পরিবর্তন করে এবং অপরিবর্তিত রেখে, আবর্তনে কি হচ্ছে না, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় পরিবর্তন করা হচ্ছে, তাই তো। আশ্রয় বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় পরিবর্তন করে বা পরিবর্তন করা হয়, এবং সেখানে আর কি করা হয়, গুণ কিন্তু অপরিবর্তিত রাখা হয়, তাই তো। গুণ অনুসারে নিরপেক্ষ বলেছিলাম, সদর্থক এবং নঙর্থক। যদি আশ্রয় বাক্যটি সদর্থক হয় সিদ্ধান্তটি সদর্থক হবে, আর যদি আশ্রয় বাক্যটি নঙর্থক হয় সিদ্ধান্তটিও নঙর্থকই হবে, তাই তো। তো গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত করা হয়, তখন তাকে আবর্তন বলে। তাহলে আবর্তনে কি হয়, উদ্দেশ্য এবং বিধেয় ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন করা হয়, তাই তো। আবর্তন উদ্দেশ্য বিধেয় আসে, বিধেয় উদ্দেশ্যে আসে, সহজ কথা। আর কি হয়, গুণটা অপরিবর্তিত রাখা, তাই তো। এরপর একটা উদাহরণ দেওয়া যাক, যে কোনো মানুষ নয়, ত্রুটি মুক্ত। এখানে দেখো উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, ত্রুটি মুক্ত উদ্দেশ্য হয়েছে, আর
এটা আমি কি তোমরা কি সবাই করেছো নাকি আমি শেয়ার করে দেবো, তাহলে সুবিধা হবে? শেয়ার করলে সুবিধা হবে। অল্প কিছু জিনিস, শুধু কনসেপ্ট গুলো বুঝে নাও, কিছুই নেই। এসএলএসটি 25 লজিক, লজিকে হচ্ছে আমার ধর্ম অনুমান, আমার ধর্ম অনুমান, প্রধান পদ্ধতি। দেখো তো, আশা করছি দেখতে পাচ্ছ। তো আমি যেটা বলছিলাম যে আবর্তন, আবর্তনের ক্ষেত্রে আমরা দেখলাম যে উদ্দেশ্য বিধেয়টাকে যুক্তিসঙ্গতভাবে অপরিবর্তিত রাখা হচ্ছে, তাই তো? এবং তাতে কি হবে, যে যদি আশ্রয় বাক্যটি যদি নঙার্থক হয় তাহলে সিদ্ধান্ত নঙার্থক হবে, যদি আশ্রয় বাক্য সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, আগে এই জিনিসটা, নিয়মটা আমরা চোখ বুলিয়ে নিই। উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, তাই তো? মানে এটা দুটোতে দেওয়া হয়েছে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এটা আমি বলেছিলাম। আবর্তনীয় আবর্তিতের গুণ একই থাকবে, অর্থাৎ গুণের কোনো পরিবর্তন ঘটবে না। এটা হচ্ছে গুণের নিয়ম। আরেকটা হচ্ছে 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, ব্যাপ্যতার নিয়ম, তাই তো? আমরা ব্যাপ্যতার নিয়মে বলতো কেউ কোন পদের কোন বচনের কোন পদ ব্যাপ্য? এ বচনের উদ্দেশ্য ই বচনের উভয় পদ ব্যাপ্য, আই বচনের কোন পদ ব্যাপ্য নয়, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, তাই তো? আবার তাহলে এই কটা নিয়ম হচ্ছে আবর্তনের। মূলত নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, গুণ অপরিবর্তিত থাকবে, তাই তো? যেটা যদি এটা নঙার্থক হয়, মানে ধরো বচনটা বলছি সহজ কথা, একেবারে সহজে, যদি উদ্দেশ্য কি বলে আশ্রয় বাক্যটি নঙার্থক হয় তাহলে সিদ্ধান্তটিও নঙার্থক হবে, আর আশ্রয় বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটিও সদর্থক হবে। এটা গুণের নিয়ম। তো এরপর ব্যাপ্যতার নিয়ম কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এইটা আমাদের একটু দেখে নিতে হবে। তো এইটার থেকে আরো সহজ হলো যে এত কিছু মনে রাখার প্রয়োজনই হয় না আবর্তনের ক্ষেত্রে, এইটুকু শুধু মনে রেখে দাও। আবর্তনীয় আবর্তিতর যে ছকটা, যে এ বচনের আবর্তন টি আই, তাই তো? ই বচনের ই, আই বচনের আই, ও বচনের আবর্তন সম্ভব নয় বোধ হয়। দেখো এখানে গুণের নিয়ম কিন্তু খাটছে, তাই তো? যদি সদর্থক হয়, দেখো সদর্থক কি হচ্ছে আবর্তিত। আবর্তনীয় নঙার্থক ই, তাহলে দেখো আবর্তিত সেটাও ই হচ্ছে। আই এটা সদর্থক, এটাও দেখো আই হচ্ছে, মানে সদর্থকই হচ্ছে, তাই তো? তো এই নিয়ম, তাহলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে চোখ কান বুঝে। 2 নাম্বার হবে যে এই নিয়মটা, যে এর আবর্তন কি আই, এর আবর্তন ই, আই এর আবর্তন আই, ও সম্ভব নয়। এর ক্ষেত্রে শুধুমাত্র আই হচ্ছে, বাকি ই ই, আই আই, ও এর বৈধ নয়। এরপর যেমন আশ্রয় বাক্য পাওয়া যাবে, সেটা যদি এ আশ্রয় বাক্য হয় সেটার উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে আই করে দাও, যদি ই আশ্রয় বাক্য হয় উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে ই করে দাও, আই আশ্রয় বাক্য হয় আই করে দাও, উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ করে দাও, তাহলেই হয়ে গেল আবর্তন, তাই তো? তার নিয়মগুলো অনেক সহজে মনে রাখা যায়, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এগুলো। তো তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হলো, কোনো মানুষ নয় ত্রুটি মুক্ত। তাহলে এখানে ত্রুটি মুক্তকে উদ্দেশ্য করতে হবে, মানুষকে বিধেয় করতে হয়। এখানে কোনো ত্রুটি মুক্ত জীব নয়, মানুষ হয়ে গেল আবর্তনীয় আবর্তিত। এবার হচ্ছে যদি সকল মানুষ হয় সৎ ব্যক্তি, এই বচন, এই বচনের আমরা কি পেয়েছিলাম, যে আবর্তন আয়ে হবে, তাই তো? তো তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করি, সৎ ব্যক্তিকে এদিকে নিয়ে আসি, মানুষকে এদিকে নিয়ে যাই, এরপর শুধু এখানে সকলের জায়গায় কোনো কোনো লাগিয়ে দিই, তাহলেই হয়ে গেল কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ, হয়ে গেল। এরপর প্রত্যেকটির একটি করে উদাহরণ দেওয়া আছে, এ বচন, ই বচন, আই বচন, ও বচন।
তো এখানে দেখো এই যে কি বলে এ বচনের আবর্তন, এ থেকে আই, আবর্তনীয় আবর্তিত সকল শিক্ষক হয় মানুষ, কোন কোন মানুষ হয় শিক্ষক, এ থেকে আই, ই থেকে ই, কোন কোন এটা নিচে কোন সেটাও থাকবে, নয়টা সেটাও ঠিক থাকবে, শুধু উদ্দেশ্য দেহ চেঞ্জ হয়ে যাবে। এর ক্ষেত্রে খুব সোজা, আয়ের ক্ষেত্রেও খুব সোজা, কোন কোন সেটা অপরিবর্তিত থাকবে, তো শুধুমাত্র উদ্দেশ্য বিদেহ চেঞ্জ হবে। আর ও বচনে এটা করা হয়েছে, কিন্তু এটা ও বচনে এটা বৈধ নয়, এটা আবর্তনটা অবৈধ। কোন মানুষ নয় শিক্ষক, কোন শিক্ষক নয় মানুষ, এটা কি হতে পারে? কোন শিক্ষক কিন্তু মানুষ নয়, এটা হতে পারে? দেখো ওই জন্যই হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ও বচনের এটা যে সম্ভব নয়, মানে বৈধ নয়। এটার অর্থ যদি পাও, মানে অর্থ যদি করো, তাহলে দেখো যে কোনো মানুষ নয় শিক্ষক, এটা ঠিক আছে, আবর্তনীয় এটার অর্থ আছে, কিন্তু কোনো শিক্ষক নয় মানুষ, শিক্ষক অথচ মানুষ নয়, এটা হতে পারে না। বর্তমান যুগে যা আসছে হয়তো শিক্ষক হয়ে যেতে পারে, আমরা সবাই শুনবো এআই বলবে, এরকম অবস্থা চলে আসছে। তো এরপর দেখো আবর্তনের দুটো প্রকার আছে, একটা সরল আবর্তন, একটা অসরল। তো সরল আবর্তনে কি করা হচ্ছে, দেখো যে আবর্তনে আশ্রয় সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, গুণ অনুসারে পার্থক্য কি সদর্থক নঙর্থক, পরিমাণ অনুসারে সামান্য এবং বিশেষ। তাহলে যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, মানে আবর্তনীয় এবং আবর্তিত, এই দুটোর পরিমাণটা একই থাকছে, ই হলে ই, আই হলে আই, এগুলোকে বলা হচ্ছে কি সরল আবর্তন। আর অসরল আবর্তন কোনগুলো, যেগুলোর পরিমাণ এক থাকে না, ভিন্ন হয়ে যায়, মানে এ থেকে আই একটাই ক্ষেত্র, এ থেকে আই, এটাই হচ্ছে কি শুধুমাত্র অসরল আবর্তন। তো এরপর হচ্ছে যে এ বচনের সরল আবর্তন কি সম্ভব, এরকম অনেক প্রশ্ন আছে, যে এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, এ বচনের ইতে করতে হবে, এটার যদি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা পেয়ে যাব। আর ও বচনের আবর্তন কি সম্ভব, সেটা সম্ভব নয়, সেটা আমি একটু আগে বললাম, এইটুকু জানলেই যথেষ্ট। আর এ বচনের সরল আবর্তন সম্ভব নয়, যদি আমরা একটা উদাহরণ নিই, সেটা আমরা দেখতে পাবো যে সকল মানুষ হয় মরণশীল জীব, সকল মরণশীল জীব হয় মানুষ, এরকম যদি আমরা করি, যে সকল মানুষ হয় মরণশীল জীব, আবর্তনীয় সকল মরণশীল জীব হয় মানুষ, দেখো আবর্তিত করলে হচ্ছে না, কেননা মরণশীল জীব মাত্রই সকল মরণশীল জীব হয় কি মানুষ বলা হয়েছে। তো মরণশীল জীব কি মানুষ ব্যতিরেকে আর কিছু নাই, আছে? তাহলে মরণশীল জীব, সকল মানুষ মরণশীল জীব এটা ঠিক আছে, কিন্তু সকল মরণশীল জীব এটা মানুষ হতে পারে না, কেননা মরণশীল জীব যত প্রকার জীব আছে পৃথিবীতে, মানুষ ব্যতিরিক্ত, মানুষ তো ক্ষুদ্র এইটুকু অংশ, এত সংখ্যক জীব আছে, তার মধ্যে মানুষ একটা ক্ষুদ্র অংশ, তাহলে সকল মরণশীল জীব মানুষ এটা আমরা বলতে পারি না। তো এরপর এখানে কেন, এইটা আরেকটা অর্থেও দেখো হয়ে যাবে, যে কোনো পদই আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো মরণশীল জীব এটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে বটে, তার জন্য এটা কি এই বচনের সরল আবর্তন সম্ভব নয়। আর ও বচনের আবর্তন সম্ভব নয়, সেটা তো ব্যাখ্যা করাই হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা এইটুকু কি পড়লাম, অমাধ্যম অনুমান, তার তিনটে বিভাগ, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন। আবর্তনে কি জানলাম, যে অমাধ্যম অনুমানে উদ্দেশ্য এবং বিধেয়কে মানে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়কে যুক্তিসঙ্গত ভাবে পরিবর্তন করে গুণ অপরিবর্তিত রেখে একটি সিদ্ধান্ত বিস্তৃত করা হয়, তাকে বলা হচ্ছে আবর্তন। তো সেই আবর্তনের আমরা এই আয়ও ভেদে দেখলাম, যে এর আবর্তন হচ্ছে আই, এর ই, আয়ের আই। প্রত্যেকটি উদাহরণ আলোচনা করলাম, এবং আবর্তনের আবার দুটো বিভাগ আমরা দেখলাম, একটা হচ্ছে সরল আবর্তন, একটা অসরল আবর্তন। সরল আবর্তন কোনটা, যেটা হচ্ছে যে এ থেকে ই থেকে ই, আই থেকে আই, এগুলো হচ্ছে কি সরল আবর্তন।
আর অসরাবর্তন কোনগুলো? না যেটা ওই একটাই ক্ষেত্র আছে এ থেকে আই, যে যখন কি বলে পরিমাণটা তোমার একই পরিমাণ থাকে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে, তখন সেটাকে সরাবর্তন বলা হচ্ছে। সবই। আর যখন পরিমাণটার পরিবর্তন হচ্ছে তখন সেটাকে অসরল আবর্তন বলা হচ্ছে। এ থেকে আই, এ হচ্ছে যে কি সামান্য বচন আর আই হচ্ছে বিশেষ বচন। বোঝা গেল? এরপর পরে হচ্ছে বিবর্তন। দেখো আবর্তনে কি করা হয়েছিল? আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটাকে স্থান পরিবর্তন করা হয়েছিল। আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছিল, আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য করা হয়েছিল, এবং গুণ অপরিবর্তিত রেখে ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী ডিরাইভ করা হয়েছিল। কিন্তু এখানে দেখ যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে কি করা হবে, আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই, তারপর এটা ব্যাখ্যা করবো। যে মাধ্যম অবরোহণ মানে আশ্রয় বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে, অর্থটা চেঞ্জ করলে হবে না, গুণের পরিবর্তন করে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বলা হচ্ছে বিবর্তন। আবর্তনে করা হয়েছিল আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের যুক্তিসঙ্গ স্থান পরিবর্তন করে, যুক্তিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করে, এবং কি বলে গুণ অপরিবর্তিত রেখে একটা সিদ্ধান্ত, এবং ব্যাপ্যতার নিয়মও সেখানে কাজ করেছিল। বিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে কি না, আশ্রয় বাক্যের অর্থ অপরিবর্তিত রাখতে বলা হচ্ছে, অর্থ অপরিবর্তিত রেখে কি করা হচ্ছে, গুণের পরিবর্তন ঘটিয়ে। আমার আবর্তনের ক্ষেত্রে কিন্তু কি গুণের পরিবর্তন ঘটানো হয়নি, গুণ অপরিবর্তিত রেখে করা হয়েছিল। বিবর্তনে কি না, আশ্রয় বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন ঘটিয়ে বিধেয়ের মানে আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে গ্রহণ করে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হচ্ছে বিবর্তন। যেমন হচ্ছে যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, খুব সুবিধা হবে, যে সাম এস আর পি। এখানে কি করা হচ্ছে, সাম এস আর নট পি। তো দেখো, তো গুণ অনুসারে প্রথমটা কি হলো, সদর্থক। আই লাস্টের যেটা প্রতিবর্তনীয়, যেটা প্রতিবর্তিত সেটা হচ্ছে কি, বা বিবর্তনীয় বিবর্তিত একই ব্যাপার। যেটা বিবর্তনীয় সেটা হচ্ছে কি আই বচন সাম এস আর পি, আর বিবর্তিত বচন যেটা সিদ্ধান্ত সেটা সাম এস আর নট পি, সাম এস আর নট পি। পি ছিল আশ্রয় বাক্যের বিধেয়, সেটাকে বলা হয়েছে কি আমাদের বা নিয়মই বলা হয়েছে বিবর্তনে কি করতে হবে, বিধেয় পদের মানে বিরুদ্ধ পদকে, মানে নট পি, পি যদি হয় নট পি, এস যদি হয় নট এস, কিউ যদি হয় নট কিউ, যাই যাই আমি বসাতে পারি না কেন, তো যেটা থাকবে তার নট সেটা বিরুদ্ধ হবে। তো এখানে কি গুণের পরিবর্তনও ঘটানো হলো, আই ছিল তো এরকম করা হয় কিসের ক্ষেত্রে, তো এরপর দেখো আরো কিছু কথা বলে দিই, যে আশ্রয় বা কি বলে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণ অপরিবর্তিত থাকতো। আই হতো, ই হতো, আই হলে আই হতো, ও সম্ভব। আর কি এখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে, এখানে পরিমাণটা অভিন্ন হবে, পরিমাণ অনুসারে সামান্য এবং কি একটা হচ্ছে বিশেষ। যদি আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে, যদি আশ্রয় বাক্য সামান্য হয় তাহলে সিদ্ধান্ত সামান্য হবে, তাই তো। এরপর কি এখানে গুণের বিবর্তনে গুণের পরিবর্তন ঘটবে বলা হয়েছে, মানে কি আশ্রয় বাক্য যদি সামান্য সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে সামান্য নমর্থক, আশ্রয় বাক্য যদি হয় বিশেষ সদর্থক তাহলে সিদ্ধান্ত হবে বিশেষ নমর্থক, আশ্রয় বাক্য যদি হয় বিশেষ নমর্থক তাহলে সিদ্ধান্ত হবে বিশেষ সদর্থক। তার মানে কি এখানে গুণের পরিবর্তন ঘটছে কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন ঘটছে না।
কিন্তু আমাদের আবর্তনের ক্ষেত্রে দেখেছি যে গুণ অপরিবর্তিত রেখে আমাদের কি হয়, পরিমাণের পরিবর্তন ঘটতে পারে, তাই তো? যেমন কি যে এ থেকে আইটাতে আমরা দেখেছি যে পরিমাণের পরিবর্তন ঘটেছিল, তাই তো? এখানে কিন্তু পরিমাণের পরিবর্তন ঘটবে না, এখানে শুধু গুণের পরিবর্তন ঘটবে। আর কি হবে না, আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। এরপর এ বচনে সকল সদস্য হয় সভায় উপস্থিতকারী, বিবর্তনীয়। ই বচনে কি কোনো সদস্য নয়, সবাই অনুপস্থিত। উপস্থিতের বিরুদ্ধ কি, অনুপস্থিত। ই বচনের কোনো ব্যক্তি নয় কাজটি করতে সক্ষম, কোনো ব্যক্তি হয় কাজটি করতে অসক্ষম। আই বচনের বিবর্তন আয়ের ও, তাহলে কি দেখলাম, এ বচনের বিবর্তন কি ই বচনের হচ্ছে যে এ, আর আয়ের ও এর আই বিবর্তনের ক্ষেত্রে টোটালটা এরকম, এই আয়ও যে বচন এই এর এ ই আর হচ্ছে ই এর এ, আর ঠিক আই ও এর ক্ষেত্রে আয়ের ও এর আই। যাই হোক, এরপর যেটা ই বচনের ক্ষেত্রে তো হলো ও বচন যে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, কোনো কোনো ছাত্র নয় অবুদ্ধিমান, কোনো কোনো লোক নয় ধনী, কোনো কোনো লোক হয় অধনী। তাহলে আমরা আবর্তনের ক্ষেত্রে কি দেখেছিলাম, এর আবর্তন কি ছিল, এর আবর্তন ছিল আই, এর আবর্তন ই, আয়ের আবর্তন আই, ও এর আবর্তন সম্ভব নয়। বিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, শুধুমাত্র এই ছকগুলি মনে রেখে দাও, মাথার উপর, মাথার মধ্যে একটা ছবি হিসাবে রেখে দাও, এর ই, এর এ, আয়ের ও এর আই। এই বিবর্তনের ক্ষেত্রে কি না, শুধু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ না করে বিধেয়ের বিরুদ্ধ পদটাকে সিদ্ধান্ত করে দাও, আর এই নিয়মটা মনে রেখে দাও, আর কিছু ভাবতেই হবে না, স্ট্রাকচারে পড়ে যাবে। তো যাই হোক, আর আবর্তনের ক্ষেত্রেও তাই। তাহলে আবর্তন বিবর্তন আমরা দেখলাম। এরপরে যেটা অল্প কিছু, যে বস্তুগত প্রতিবর্তন বা বিবর্তন, যে অনুমানের আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে বিপরীত শব্দ এবং বিধেয়ের স্থানে বিপরীত বা বিরুদ্ধ পদ ব্যবহার করে গুণ ও পরিমাণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে বস্তুগত প্রতিবর্তন বা বিবর্তন বলা হয়, মেটেরিয়াল অবজারভেশন, সরি কনভার্সন অবভার্সন, মেটেরিয়াল অবভার্সন। জ্ঞান হয় আলো, অজ্ঞানতা হয় অন্ধকার। মানে কি, এখানে বস্তুগত বিবর্তনের মূল কথা যেটি মনে রেখো, এটা যদি লক্ষ্য করো তাহলে দেখো যে উদ্দেশ্যেরও তোমার বিপরীত পদ আর বিধেয়েরও বিপরীত বা বিরুদ্ধ পদ, মানে দুটোরই যদি বিরুদ্ধ বা বিপরীত পদ ইউজ করে যদি আমরা বিবর্তন করি, সেই বিবর্তনকে বলা হচ্ছে বস্তুগত বিবর্তন, তাই তো? তো আর যদি আমরা ওই শুধুমাত্র বিবর্তনের যে জেনারেল নিয়ম অনুসারে করি, তাহলে সেটাকে নর্মাল বিবর্তন বলি। আরেকটা বিষয় আছে যে 3 নাম্বার সমবিবর্তন। তাহলে এই পর্যন্ত আমাদের হলো আবর্তন, বিবর্তন, আর কি হলো বস্তুগত বিবর্তন। এরপর যেটা আমাদের আছে সমবিবর্তন। তো এই যে সমবিবর্তন, সেটা আবার কি না, সমবিবর্তন করার নিয়ম হলো প্রথমে হেতু বাক্যটিকে বিবর্তিত করতে হবে, তারপর বিবর্তিত বচনকে আবার আবর্তিত করতে হবে, তারপর আবর্তিত বচনটিকে আবার বিবর্তিত করতে হবে, তাহলে সমবিবর্তিত রূপটি পাওয়া যায়। তাহলে কিছুই নয়, এখানে আবর্তন এবং বিবর্তনের দুটি নিয়ম মনে রেখে দাও। আবর্তনে কি, এ বচনের আই, ই বচনের ই, আই বচনের আই, ও বচনের সম্ভব নয়। আর বিবর্তনের কি, এর ই, এর এ, আর আয়ের ও এর আই। এইটুকু মনে রেখে দাও। এইটুকু মনে রেখে কি করতে হবে না, প্রথমে যে বচনটিকে পাওয়া যাবে প্রথমে তার বিবর্তন ঘটানো হবে, বিবর্তন ঘটানোর পর যে বচনটি পাওয়া যাবে সেটার আবার আবর্তন করতে হবে,
আবার যেটা পাওয়া যাবে সেটার বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তিতের আবর্তিতের বিবর্তন, তাই তো? বা এরকমও বলতে পারো বিবর্তনের আবর্তনের বিবর্তন, সেটাকে হচ্ছে সমবিবর্তন। প্রথমে বিবর্তন, তারপরে আবর্তন, তারপরে আবার বিবর্তন ঘটাতে হবে, তবে সেটা কি হবে? সমবিবর্তন। এরপর দেখো পরপর এ বচনের যে সকল মানুষ হয় মরণশীল জীব, এ বচনের তাহলে প্রথমে কি করতে হবে? বিবর্তন করতে হবে। এ বচনের বিবর্তন কি? ই, কোনো মানুষ নয়, এটা ও হয়, অ হবে, এটা কোনো মানুষ নয় অমরণশীল জীব। তাহলে বিবর্তন হলো। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে আবর্তন। তারপরে বলা হয়েছে আবর্তন। তাহলে প্রথমে হলো বিবর্তন, তারপরে বিবর্তনের আবার আবর্তন হবে। ই বচনের আবর্তন কি? ই। তাহলে আবর্তনে কি হবে? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে কোনো অমরণশীল জীব নয় মানুষ, আবর্তন হলো। এরপর এই আবর্তনে যেটা পাওয়া গেল তার আবার বিবর্তন। এখানে ই যেটা কোনো অমরণশীল জীব নয় মানুষ, এটা যদি আমি বিবর্তন করি কি হবে? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। সরি, এটা তো বিবর্তন হচ্ছে, উদ্দেশ্য বিধেয় অপরিবর্তিত থাকবে, শুধু বিধেয়ের বিরুদ্ধ পদটা ইউজ করা ব্যবহার হবে। তাহলে আর ই এর তোমার কি বিবর্তন কি? এ। তাহলে সকল অমরণশীল জীব, এটা তো একই থাকবে। এটা নয়ের জায়গায় হয় হবে, আর মানুষের জায়গায় অমানুষ হয়ে গেল। সকল অমরণশীল জীব হয় অমানুষ। তো এই হচ্ছে তোমার এ বচনের সমবিবর্তন। এরপর যেটা ই বচনের সমবিবর্তন, যে কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। ই বচন, ই বচনের প্রথমে কি হবে? বিবর্তন করতে হবে। বিবর্তনে কি? সবই একই থাকবে, শুধু উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ হবে। তাহলে ই এর বিবর্তন হচ্ছে এ, সকল মানুষ হয় অসৎ ব্যক্তি। এর আবার আবর্তন করতে হবে। আবর্তন মানে কি? উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। আর এর আবর্তন কি? আয় আমরা জেনেছি, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় মানুষ, আবর্তিত। এই আবর্তিতের আবার বিবর্তন করতে হবে। আয়ের বিবর্তন কি? ও। তাহলে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় অমানুষ, মানুষ ছিল, এখানে অযোগ করা হলো, তাই তো? তো তাহলে কি হলো? যে এর ই বচনের সমবিবর্তন কি? এর ও। এই হবে আই এবং ও বচন। দেখো ও বচনের সমবিবর্তন, কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান, এর কি প্রথমে বিবর্তন ও হলো, কিন্তু বিবর্তনের যে ও বচন পাওয়া গেল তার আবর্তন করতে হবে, তার আবর্তনের পর আবার বিবর্তন, কিন্তু ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই কি সমবিবর্তনও সম্ভব, তাই তো? আবর্তন এটা যদি সম্ভব হতো তবে তো আবার তার আবর্তন করে তার বিবর্তন করা হতো। তাই ও বচনের আবর্তনই সম্ভব নয়, তার জন্য ও বচনের সমবিবর্তনও সম্ভব নয়। আর মানে সরি, ও বচনের আবর্তন বিবর্তনের পর আর আবর্তন সম্ভব হচ্ছে না, তার জন্য আবর্তনের আর বিবর্তন সম্ভব হচ্ছে না, তার জন্য কি এখানে ও বচনের নয় আই বচনের সমবিবর্তন সম্ভব। কেননা আই বচনের কি বলে বিবর্তনের সময় ও চলে আসছে, এবং ও চলে আসলে তার আর আবর্তনও সম্ভব নয়, সেই জন্য আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, ও বচনের নয়। ও বচন জন্য আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, মাঝে যেহেতু ও আসছে। আর ও বচনের কিন্তু সমবিবর্তন সম্ভব। ও বচনে কি কোনো কোনো কবি নয় সৎ ব্যক্তি, ও এর আয়ের ও আমরা বলেছি, তাহলে ও থেকে আই, এটা শুধু চেঞ্জ হবে আর আই হয়ে যাবে কোনো কোনো কবি হয় অসৎ ব্যক্তি। এর আবার আবর্তন যদি হয় তাহলে কি উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, আয়ের আই, কোনো কোনো অসৎ ব্যক্তি হয় কবি। আর আবার হচ্ছে যে বিবর্তন যদি হয় আয়ের থেকে ও, তাহলে কি হবে? যে উদ্দেশ্য বিধেয় একই থাকবে, কিন্তু বিধেয়ের বিরুদ্ধ পদ, যে কোনো অসৎ ব্যক্তি নয় অকবি, এখানে কবি ছিল, এখানে কবি থেকে এসেছে। তো তাহলে আমরা আবর্তন বিবর্তন এবং কি কি বলে
আর সমবিবর্তন কথা বলছি, আবর্তন বিবর্তনে যেমন আমরা সাহায্যে মনে রেখেছিলাম যে এর আই ই এর ই আই এর আই ও সম্ভব নয় আবর্তন, আর ই এর বিবর্তনের ক্ষেত্রে এ ই ই আই ই এ আর আই ও আর ও আই। সেরকম সমবিবর্তনের ক্ষেত্রে আমরা ছকের সাহায্যে মনে রেখে দিতে পারি যে এ বচনের সমবিবর্তন সম্ভব এ, ই বচনের সমবিবর্তন সম্ভব ও, আই বচনের সমবিবর্তন সম্ভব নয়, কেননা মাঝে ও চলে আসছে। আবার ও বচনের সমবিবর্তন কিন্তু সম্ভব ও ও। এ বচনের সমবিবর্তন কি এ, ও এর ও, ই এর ও। তাহলে ই এবং ও এই দুটোরই ও, আর এর এ আই এর সম্ভব নয়। এইটুকু মনে রাখলে অনেক ক্ষেত্রে অনেক কোশ্চেন উত্তর দেওয়া যায়। সমবিবর্তনের সময় ডাইরেক্ট আর ভাবতে হয় না, ক্যালকুলেশনটা করতে হয় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অমাধ্যম অনুমানের প্রথম পার্ট। আরো আছে। এরপর যেটা আছে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মধ্যম অনুমান পার্ট 2 পেয়ে গেছে, তাই তো? এই তো পার্ট। তাহলে ওই পর্যন্ত অসুবিধা নেই আশা করছি। এরপর যেটা পার্ট 2 মাধ্যম অনুমান, যে বচনের বিরোহিতা, স্কোয়ার অফ অপোজিশন বা বিরোহিতার চতুষ্কোণ যেটা। তো এখানে আমাদের এটা নেটের ফার্স্ট পেপারেও লাগে দেখবে, তো ওখানেও যেভাবে খুব সহজে মনে রাখা যায় সেই ভাবেই তোমাদের পড়াবো। যে আমাদের এত কিছু ধরে ধরে এত কিছু আমি পড়াবো না। তো মোটামুটি কাকে বলে, কোনটা কি মূলত, এবং তারপরে এই ছক আছে, এই ছক দিয়ে একটার পর একটা বিচার, আর এর সঙ্গে অ্যারিস্টটেলিয়ান চতুষ্কোণের পার্থক্য, আর তারপর যে ট্রুথ টেবিল যে ছকটা আছে সত্য মিথ্যা নির্ণয়ের, এটা কিন্তু তোমাদের শুধু এখানে নয়, নেটের ফার্স্ট পেপার ও পেপার ওয়ানেও কিন্তু ভালো কাজে লাগে, কোশ্চেন আসে প্রথমটার থেকেও এটার থেকেও, এগুলো নতুন অ্যাড করেছে। তো যাই হোক, এই বিরোহিতার চতুষ্কোণ বা তোমার বচনের বিরোধিতা, তো এই যে বিরোধিতা, বচনের বিরোধিতা, সাধারণ অর্থে বিরোধিতা আমাদের কলহ বিবাদ ইত্যাদি আমাদের ঝগড়া ঝাঁটি অর্থে বিবাদ বিরোধিতা, সে বিরোধিতা হয় অনেক সময়, কিন্তু বচনের বিরোধিতা, বচনের বিরোধিতাটা কিন্তু গুণ এবং পরিমাণ, অথবা গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য অনুসারে হয়ে থাকে। যে বচনের বিরোধিতা কখন হয়, মানে বা কোন দিক দিয়ে হয় না, যখন দুটি বচনের মধ্যে গুণগত বা পরিমাণগত বা গুণগত এবং পরিমাণগত উভয় দিক দিয়ে পার্থক্য থাকে, তখন দুটি বচনের পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে। বোঝা গেল যে বচনের বিরোধিতা, যে যখন দুটি বচনের মধ্যে গুণগত পরিমাণগত বা কখনো গুণগত বা পরিমাণগত উভয় প্রকার পার্থক্যই থাকে, তখন ওই দুটি বচনের মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হচ্ছে বিরোধিতা, তাই তো? তো যেমন সকল ছাত্রী হয় বুদ্ধিমতী, কোনো ছাত্রী নয় বুদ্ধিমতী, এখানে দুটো বচন দেওয়া হয়েছে। ওই যে দুটি বচন, তার উদ্দেশ্য বিধেয় কিন্তু সেম, এক, কিন্তু এদের মধ্যে গুণের পার্থক্য বর্তমান, পরিমাণগত দিক দিয়েও তারা কিন্তু সেম, তারা দুটোই সামান্য বচন, এ বচনও সামান্য বচন, ই বচনও সামান্য বচন, তথাপি শুধুমাত্র পার্থক্যটা তাদের গুণগত পার্থক্যটা, এ বচন সদর্থক এবং ই বচন নয়। তো তাহলে এদের মধ্যে যে সম্বন্ধ সেটা কিন্তু বিরোধিতার সম্বন্ধ। এরপর
যে এই যে বচনের বিরোধিতা তাহলে কত প্রকার। আমি কি বললাম যে গুণগত বা পরিমাণগত বা গুণ পরিমাণগত পার্থক্য থাকলে বচনের দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে কি বলা হয়? বিরোধিতার সম্বন্ধ বলা হয়, এটা বলেছি। এরপর এটাকে দেখো, ওই বিরোধিতার বৈশিষ্ট্যগুলো 7টা ভাগে ভাগ করা আছে। সেই এখানে আরো কি কি হতে পারে সেটা বলা হয়েছে। তো এখানে কি হয়, আরো যেগুলো মূল কথা সেগুলোই বলছি, যে তাহলে কি গুণগত বা পরিমাণগত পার্থক্য হতে পারে দুটি বচনের মধ্যে, বা উভয় পার্থক্য হতে পারে। আবার বচন দুটি বচনের মধ্যে একটি সত্য হলে অপরটি মিথ্যা, এরকমও হতে পারে, তাই তো? এটা একদম লাস্টে গিয়ে আমরা দেখব। আবার কি দুটি যে বচন, এই এখানে যে বচনের কথা বলা হচ্ছে সেই বচনটি কিন্তু অবশ্যই নিরপেক্ষ বচন হতে হবে এবং উদ্দেশ্য বিধেয় একই থাকতে হবে। শুধু বচন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু ভিন্ন ভিন্ন বচন মানে ভিন্ন ভিন্ন নিরপেক্ষ বচনের মধ্যে একে অপরের সম্পর্ক হবে। আর কি ওই যে ভিন্ন ভিন্ন বচন তার উদ্দেশ্য বিধেয় কিন্তু সেম হবে, তবেই তাদের মধ্যে বিরোধিতার সম্পর্ক হবে। উদ্দেশ্য বিধেয় যদি আলাদা হয় তাহলে টোটালি আলাদা হয়ে গেলে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না। যাই হোক, এই যে বচনের বিরোধিতা এটা 4 প্রকার। বিপরীত বা অতি বিষম বিরোধিতা, কন্ট্রারি অপোজিশন। আরেকটা কি অধীন বিপরীত বা অনুবিষম বিরোধিতা, সাব কন্ট্রারি অপোজিশন। আরেকটা কি বিরুদ্ধ বিরোধিতা, কন্ট্রাডিক্টরি অপোজিশন, এটা হচ্ছে বিরুদ্ধ। আরেকটা কি অসম বা অতিবর্তী বা অনুবর্তী বিরোধিতা, তাই তো? তো প্রথম যেটা বিপরীত বা অতি বিষম বিরোধিতা, তাই তো? বিপরীত বিরোধিতা যখন দুটি সামান্য বচনে একই বিষয়ে বোঝাতে তাদের উদ্দেশ্য এবং বিধেয় এক থাকে, কিন্তু বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকে, সেই বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে কি বিপরীত বা অতি বিষম বিরোধিতা বলা হয়। তাহলে এখানে পরিমাণ এক থাকে কিন্তু শুধু উদ্দেশ্য বিধেয় এক থাকে, কিন্তু গুণের পার্থক্য জন্য শুধুমাত্র গুণের পার্থক্য এ আর ই, এটা কি তোমার বিপরীত বিরোধিতা। দুটি বিপরীত বিরোধিতার যে বচন একসঙ্গে সত্য হতে পারে কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে না। এরপর কি অধীন বিপরীত, যখন দুটি বিশেষ বচনে একই বিষয়কে বোঝানোর জন্য একই উদ্দেশ্য এবং বিধেয় পদ ইউজ করা হয়, কিন্তু বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য থাকে, তখন বলা হচ্ছে অধীন বিপরীত। এটা প্রথমটা কি হয়েছিল কন্ট্রারি, দ্বিতীয়টা সাব কন্ট্রারি। প্রথমটা কি দুটি যে বচন দুটি ছিল কি না সামান্য বচনে ছিল, সামান্য বচনের দুটির মধ্যে গুণের পার্থক্য যখন থাকে, উদ্দেশ্য বিধেয় এক থাকে, তখন সেটা কন্ট্রারি। দুটি বিশেষ বচনের মধ্যে যখন ওই সেম জিনিসটা ঘটে, যে উদ্দেশ্য বিধেয় এক এবং গুণের পার্থক্য শুধুমাত্র থাকে, তখন সেটা অধীন বিপরীত বিরোধিতা। যেমন হচ্ছে কি আই থেকে ও, দুটি অধীন বিপরীত বচন একসঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। এগুলো একটু মনে রাখবে, দেখো লাস্টে মূল সিদ্ধান্ত যেটা, এগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। এইটা দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে কিন্তু একসঙ্গে দাঁড়াও, দুটি বিপরীত বচন একসঙ্গে সত্য হতে পারে কিন্তু একসঙ্গে মিথ্যা হতে, এটা পারে না হবে। আর তোমার কি বলে এটার উল্টোটা হবে, অধীন বিপরীত বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। আর এইটা হচ্ছে উল্টোটা, প্রথমটা একসঙ্গে সত্য হতে পারে কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে না। না, এটা তো ভুল হচ্ছে। দাঁড়াও বলি, এ আর ই আই আর ও, এ আর ই আই আর ও কন্ট্রারি, তাই তো? এ আর ই আই আর ও
GFFTT এটা ঠিক আছে। আবার এখানে তো এটা বলে দিচ্ছি। হুম, এটা হচ্ছে এইটা ঠিকই। এটা কিন্তু কথাটা হবে না, এবং হবে। দুটি বিপরীত বচন একসঙ্গে সত্যও হতে পারবে, মিথ্যাও হতে পারবে। এ আর ই এরকম কোনো বিষয় নয় যে একই সঙ্গে সত্য হবে বা মিথ্যা হবে না, এরকম নয়। একই সঙ্গে সত্য এবং একই সঙ্গে মিথ্যা দুটোই হতে পারে। আর এই অধীন বিপরীতে একসঙ্গে মিথ্যা হতে পারবে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। এরপর বিরুদ্ধ বিরোধিতা, যেমন হচ্ছে যে এ থেকে ও, ই থেকে আই। বিরুদ্ধ বিরোধিতা গুণ এবং পরিমাণ দুটো দিক দিয়েই পার্থক্য থাকে। যে দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক থাকে, কিন্তু গুণ এবং পরিমাণ উভয় দিক থেকেই তারা পৃথক হয়। তাহলে সেই যে দুটি বচনের সম্বন্ধ, সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এ যদি এ থেকে ও আর ই থেকে আই, এটা হচ্ছে কি বিরুদ্ধ বিরোধিতা বা কন্ট্রাডিক্টরি অপোজিশন। মানে কি, গুণ দিক থেকেও ভিন্ন, পরিমাণ দিক থেকেও ভিন্ন। যদি সদর্থক হয় নঙার্থক হবে, আর যদি সামান্য থাকে তাহলে বিশেষ হবে, আর বিশেষ থাকে যদি সামান্য হবে। তো এই যে দুদিক দিয়েই তার ভিন্নতা, সেটা হচ্ছে কি বিরুদ্ধ বিরোধিতা। এই বিরুদ্ধ বিরোধিতা একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে না। একই সঙ্গে সত্য হতে পারে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে না, কেননা তারা কি গুণগত এবং পরিমাণগত উভয় দিক দিয়েই তারা পার্থক্য। অসম বিরোধিতা। অসম বিরোধিতা, হ্যাঁ বলো। লিখে আচ্ছা, আমি ওই এটাতে আসি, তখন তখন আমি বোঝাচ্ছি। ওই যে এই একটু পরে আসবো, এটা শুধু এই আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। এই ছকটা শুধু নিয়ে আমি দেখিয়ে দিতে পারি একটা খাতাতে। এগুলো আমি পরপর আলোচনাটাকে করে নিই, ঠিক আছে? তো দেখো কোথায় গেলাম আমরা। অসম বিরোধিতা। অসম বিরোধিতা কি, উদ্দেশ্য এবং বিধেয় ও গুণ একই থাকে, কিন্তু শুধুমাত্র পরিমাণটা ভিন্ন হয়, তখন সেটাতে কি অসম হয়ে যায়। এ থেকে আই, ই থেকে ও, তাই তো? তো এই অসম বিরোধিতাতে কি হয়, যে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হবে, আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে। তো যাই হোক, অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায়? তো অবশ্যই প্রকৃত বিরোধিতা বলা যায়, কেননা বিরোধিতাতে বলা হয়েছিল কি না, উদ্দেশ্য এবং বিধেয়, কি বলে, আরো যদি সহজ করে বলা যায়, যে আমাদের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ যদি ভিন্ন হয়, গুণগত দিক দিয়ে তার সেই দুটি যদি ভিন্ন হয়, বা পরিমাণগত দিক দিয়ে যদি ভিন্ন হয়, বা উভয়গত দিক দিয়ে যদি ভিন্ন হয়, তবে দুটির মধ্যে বর্তমান, এটা স্বীকার করতে হবে। তাহলে অসম বিরোধিতাতেও অসম বিরোধিতাকেও প্রকৃত বিরোধিতাই বলতে হবে, কেননা এই ক্ষেত্রে কি না, অসম বিরোধিতাতে যে কিসের একটা পরিমাণগত ভাবে তারা কিন্তু পরস্পর আলাদা, তাই তো? তো এই জন্য অসম বিরোধিতা যেহেতু গুণগত
বা পরিমাণগত বা গুণ পরিমাণ উভয়গত যে কোনো দিক দিয়ে, তো সেই হেতু মানে পার্থক্য থাকলেই তাদের মধ্যে যে সম্পর্ক হবে সেটা বিরোধিতার সম্পর্ক। তাহলে এখানে পরিমাণগত ভাবে আলাদা হয়েছে তারা, তাহলে অবশ্যই তাদের সম্পর্ক বিরোধিতারই সম্পর্ক। যাই হোক, এরপর আমরা এই জিনিসটা দেখব যে এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা পরপর 4 ধরনের তোমার বিরোধিতা দেখলাম। একটা হচ্ছে কি কন্ট্রারি, একটা সাব কন্ট্রারি, তাই তো, আর একটা কি সাবঅল্টার্ন, আর একটা কি কন্ট্রাডিকশন, তাই তো। তো এরপর দেখো যে প্রথম থেকে যদি আমরা পরপর 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 দেখি যে কন্ট্রারি প্রপোজিশন। কন্ট্রারি প্রপোজিশন, এখানে কন্ট্রারি প্রপোজিশনে কি যে দুটির মধ্যে গুণের পার্থক্য শুধুমাত্র। কন্ট্রারি প্রপোজিশন কি এ আর ই এর মধ্যে, এ আর ই এর মধ্যে যে সম্বন্ধ কন্ট্রারি। তো এই যে কন্ট্রারি এরা একই সঙ্গে কন্ট্রারি ওরা একই সঙ্গে সত্য হতে পারে, একই সঙ্গে মিথ্যাও হতে পারে। এই ছকটা যদি লক্ষ্য করো, দেখো আমি প্রথম থেকে যা যা বললাম, দেখো এই ছকটা দিয়ে আমি একটু বলি যে কন্ট্রারির মধ্যে কিসের পার্থক্য শুধু থাকবে বলেছিলাম, গুণগত পার্থক্য। এটা দেখো আর এইটা দেখো, দুটোই সামান্য বচন, কিন্তু এটা হচ্ছে সামান্য সদর্থক আর এটা হচ্ছে সামান্য নঙর্থক। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কিসের? পার্থক্যটা গুণগত পার্থক্য। এবং দুটি সামান্য বচনের যে গুণগত পার্থক্যের সম্পর্ক সেটা হচ্ছে কন্ট্রারি, কন্ট্রারি বলা হচ্ছে। আর দুটি বিশেষ বচনের যে গুণগত পার্থক্যের সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কি সাব কন্ট্রারি। কন্ট্রারি দুটি সামান্য বচনে যখন গুণগত পার্থক্যের সম্পর্ক, দুটি সামান্য বচন, এদের মধ্যে পার্থক্য দেখো আর দুটোই বিশেষ বচন নয়, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি গুণগত। সামান্য বচনে গুণগত পার্থক্য সেটা কন্ট্রারি, আবার বিশেষ বচনে তখন কি সাব কন্ট্রারি। এরপর দেখো যখন বচনগুলির একে অপরের মধ্যে গুণগত এবং পরিমাণগত উভয় দিক দিয়েই যখন কি পার্থক্যের সম্পর্ক, তখন সেটা কোন বিরোধিতা না কন্ট্রাডিক্টরি, বা এটা হচ্ছে বিরুদ্ধ। এ বচনের বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক কার সঙ্গে? ও এর সঙ্গে। আই বচনের ই এর সঙ্গে, ই বচনের আ এর সঙ্গে, আর ও বচনের এর সঙ্গে, তাই তো। তার জন্য দেখো কন্ট্রারি মাঝখানে দেওয়া হয়েছে। আবার দেখো সাব অল্টার্ন, সাব অল্টার্নে কি এ থেকে আই, ই থেকে ও, এদের এটাও দেখো সদর্থক, আইটাও সদর্থক। এটা সামান্য, এটা এই আইটা বিশেষ। আবার দেখো ইটা সামান্য, ওটা বিশেষ, কিন্তু এটা নঙর্থক, এটাও নঙর্থক। তাহলে শুধুমাত্র যখন পরিমাণের পার্থক্য ঘটবে, পরিমাণের পার্থক্যের সম্পর্ক কথা বলা হবে, সেটা তোমার সদর্থক বচনে হোক বা নঙর্থক বচনে হোক, যদি পরিমাণের পার্থক্য ঘটে তার সম্পর্কে, তখন সেটাকে বলা হচ্ছে সাবঅল্টার্ন। দেখো এ বচন এটা সামান্য, আই বচন বিশেষ, ই বচন সামান্য, ও বচন বিশেষ। তাহলে এই শুধুমাত্র সামান্যের পরিবর্তন যেখানে ঘটবে সেটাকে বলা হচ্ছে কি সাবঅল্টার্ন। এরপর দেখো লাস্টে কি পেলাম? অসম বিরোধিতা। সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হবে, আর সামান্য বচনটি মিথ্যা হলে, বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে। তো দুটো জিনিস, একটা হচ্ছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি কি হবে? অবশ্যই সত্য হবে।
আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে। এখানে দেখো, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটিও মিথ্যা হবে। একটা ধরো, এর যে কোনো একটা উদাহরণ, এখানে কি আছে, এই যে দেখো, ধরো এখানে কোনো একটা আমি অসম বিরোধিতাতে আমি যে কোনো একটা উদাহরণ নিলাম, যে সকল বই হয় দামি। সামান্য বচনটি সত্য, সকল বই হয় দামি। এটা যদি সত্য হয় তাহলে কোনো কোনো বই হয় দামি, এটাও তো সত্য, এটাকে আমি মিথ্যা বলতে পারি না। আর এটা যদি এরকম যদি কোনো কিছু হয় যে তোমার বিশেষ বচনটি কি বলেছে, মিথ্যা যদি হয়, আর সামান্য বচনটি তাহলে অবশ্যই মিথ্যা হবে। এখানে যদি এরকম পাওয়া যায় যে আই থেকে এ, তাহলে কোনো কোনো বই হয় দামি, এটাকেও যদি এইভাবে যদি ধরো, কোনো কোনো বই হয় দামি, এটাকে যদি মিথ্যা ধরো, ভালো করে বোঝো, তাহলে তুমি দেখো সকল বই হয় দামি, এটাকেও মিথ্যাই বলতে হবে, কেননা কোনো কোনো বই হয় দামি, সকল বই হয় দামি নয়। বোঝা গেছে প্রকাশ, যে এটার মূল সিদ্ধান্ত কি, অসম বিরোধিতার মূল সিদ্ধান্ত কি করে কি হচ্ছে তো আমরা দেখতে পেলাম, মূলত পরিমাণের পার্থক্য ঘটছে অসম বিরোধিতাতে, সেটা সামান্য কি বলে, সামান্য থেকে বিশেষ। তো এই যে এ থেকে আই বা ই থেকে ও, তো এখানে যদি এরকম হয় যে সামান্য বচনটি যদি আমরা সত্য ধরি, বিশেষ বচনটিকে সত্যই বলতে হবে, অবশ্যই সত্য হবে। আবার বিশেষ বচনটিকে যদি মিথ্যা ধরে নিই তাহলে সামান্য বচনটিকেও মিথ্যা বলতে হবে। তো দেখো, এইটা যে কোনো কোনো বই হয় দামি, এটাকে যদি আমরা মিথ্যা বলি তাহলে সকল বই হয় দামি মিথ্যা। আবার যদি উপরেরটাকে সত্য বলি, সকল বই হয় দামি, তাহলে কোনো কোনো বই হয় দামি, এটাও তো সত্য। তো এই কথাটাই, এটা হচ্ছে অসম বিরোধিতার মূল। এখানে কি যেটা করতে দেওয়া হয়, নেটেও আসে এটা, এখানেও যেটা আসবে, যে ই আর আই এর মধ্যে বিরোধিতা সম্পর্ক, ই আর ও এর ভিতরে কোন বিরোধিতা সম্পর্ক, তাই তো? ই আর ও এর ভিতরে যে বিরোধিতা সম্পর্ক, সেটা গুণগত পার্থক্য নাকি পরিমাণগত পার্থক্য, তাই তো? তো আরেকটা ব্যাপার, এটা আলোচনা করি, তারপরে একটা দুটো জিনিস আমি লিখে আলোচনা করবো। ট্রুথ টেবিলটা আর এটা একসঙ্গে দুটোই, এটা তোমাদের আর দেখবে ভুলবে না। তাহলে আরেকটা বিরুদ্ধ বিরোধিতা, এ ও আর ই এর আই, যেটা হচ্ছে গুণগত এবং পরিমাণগত উভয় দিক দিয়েই পার্থক্য। দুটি বিরুদ্ধ বচন একসঙ্গে সত্য হতে পারে না, আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে না। একসঙ্গে সত্য একসঙ্গে মিথ্যা হতে পারে না, একটি সত্য হলে একটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে একটি সত্য হবে। বিরুদ্ধ বিরোধিতার মূলটাই তো তাই, তার একটা বচন যেটা আছে সেটার পরেরটা হচ্ছে গুণ এবং পরিমাণ কত দিয়ে টোটালটাই ভিন্ন, তাহলে এটাই হওয়ার কথা। একটা যদি সত্য হয় এ বচন, এটা যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা হবে, এটা যদি সত্য হয় মিথ্যা হবে। একই সঙ্গে সত্য একই সঙ্গে মিথ্যা হতে পারে। এরপর যেটা তোমার অধীন বিপরীত বিরোধিতা, সাব কন্ট্রারি অপোজিশন, দুটি অধীন বিপরীত বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু একসঙ্গে সত্য হতে পারে, একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারবে না একসঙ্গে। দেখো, সাব কন্ট্রারি, সাব কন্ট্রারি আই আর ও বচন একই সঙ্গে সত্য হতে পারে, সাম এস ইজ পি, সাম এস ইজ নট পি, কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারবে না। যদি আমি বলি কোনো কোনো ফুল হয় লাল, আই, কোনো কোনো ফুল নয় লাল, একই সঙ্গে দুটো কিন্তু সত্য হতে পারে। দেখো, কোনো কোনো ফুল হয় লাল, কোনো কোনো ফুল নয় লাল, দুটোই সত্য হতে পারে, কেননা ফুল তো শুধু লাল নয়, অনেক কালারের হয়, তার জন্য কোনো কোনো ফুল হয় লালটাও যেমন সত্য, কোনো কোনো ফুল নয় লাল সেটাও সত্য, অন্য কালারেরও আছে, কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারবে না।
আয়ও মিথ্যা ও মিথ্যা, দেখো এটা কিন্তু সম্ভব নয় যে কোনো কোনো ফুল হয় লাল এবং কোনো কোনো ফুল নয় লাল, দুটো একই সঙ্গে মিথ্যা কখনো সম্ভব নয়। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, দেখো একই সঙ্গে মিথ্যা সম্ভব নয় দুটোই, তাই তো? কিন্তু কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর, দেখো একই সঙ্গে সত্য হতে পারবে কিন্তু মিথ্যা হতে পারবে না। বোঝা গেল? এরপর দেখো আমরা প্রথমটাতে চলে আসি, এটা বিপরীত বিরোধিতা, কন্ট্রারি অপোজিশন। একই সঙ্গে তোমার কি বলে সত্য হতে পারে, কন্ট্রারি অপোজিশন এ আর ই। এটা দেখি এ আর ই একই সঙ্গে, না ভুল করছি, অধীন বিপরীতে হলো যে একই সঙ্গে মিথ্যা হওয়া যাচ্ছে না, সত্য হতে পারছে, তাই তো? একই সঙ্গে, আচ্ছা এটা একটু কি হচ্ছে, কন্ট্রারিতে একসঙ্গে মিথ্যা হচ্ছে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারে বা সত্য হচ্ছে, কিন্তু মিথ্যা একসঙ্গে হবে না। এরপর আমরা কন্ট্রারি অপোজিশনে দেখি যে সকল শিশু হয় সরল, কোনো শিশু নয় সরল। এরকম সকল শিশু হয় সরল যদি এটাকে বলি, একই সঙ্গে আবার এরকমও বলতে পারি কোনো শিশু নয় সরল, তাই তো? এই বিপরীত বিরোধিতাটাতে আমার একটু কনফিউশন আছে, আমি একটু দেখে নিই। দাঁড়াও, বিপরীত বিরোধিতাটা এটা প্রথম থেকে কনফিউশন লাগছে। কোথায় গেল বিরোধিতা? এটা হচ্ছে কি বিপরীত, তাই তো?
একসঙ্গে সত্য হতে পারে না, বুঝলে? এইটা, এই দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু একসঙ্গে সত্য হতে পারে না। বিপরীত বিরোধিতা এ এবং ই এর মধ্যে যে সম্পর্ক, এখানে কি বলে টাইম মিস্টেক আছে। একই সঙ্গে তোমার সত্য হতে পারে না কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে। তাহলে পরপর লিখে নাও। বিপরীত বিরোধিতা একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে। অধীন বিপরীত বিরোধিতা একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু সত্য হতে পারে। উল্টোটা বিরুদ্ধতে কি না, দুটি বিরুদ্ধ বচন একই সঙ্গে সত্য হতে পারে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে না। একটি সত্য হলে অপরটি মিথ্যা হয়, একটি মিথ্যা হলে অপরটি সত্য হয়। অসম বিরোধিতা লাস্টেরটা একেবারে, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হয়, আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হয়। যাই হোক, প্রথমটার এটা নিয়ে একটু সমস্যা, কনসেপচুয়াল, এটা মিলানো যাচ্ছিল না। তো যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে কন্ট্রারি অপোজিশন, তো এই ক্ষেত্রে কি দুটি বিপরীত বচন একই সঙ্গে তোমার মিথ্যা হতে পারে কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে না। এ আর ই, সকল শিশু হয় সরল বা কোনো শিশু নয় সরল, এই দুটো একই সঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু একই সঙ্গে হতে পারে। বিপরীত বিরোধিতাটা হচ্ছে, হ্যাঁ, বিপরীত বিরোধিতা তোমার চারটে, যখন শুধুমাত্র গুণগত পার্থক্য, যেমন এই ছকটা লক্ষ্য করো, যে দুটি সামান্য বচনের মধ্যে যখন শুধু গুণগত দিক দিয়ে পার্থক্য থাকবে, তাদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক সেটা হচ্ছে কি না কন্ট্রারি, যে সেটা হচ্ছে বিপরীত। এরপর আই আর ও, যখন বিশেষ বচনের মধ্যে গুণগত সম্পর্ক থাকবে সেটা হচ্ছে সাব কন্ট্রারি বা অধীন বিপরীত। তারপরে দুটি বচনের মধ্যে যখন গুণগত এবং পরিমাণগত উভয় পার্থক্য থাকবে তখন সেটাকে হচ্ছে একেবারে বিরুদ্ধ বিরোধিতা। আর এই সাব অল্টার্ন বা অসম, দেখো এ আর আই এর মধ্যে হচ্ছে যে অসম বিরোধিতা বা ই আর ও এর ভিতরে অসম বিরোধিতা। যখন দুটি বচনের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকবে বা পরিমাণগত দিক দিয়ে যখন পার্থক্য হবে, দুটি বচনের মধ্যে পার্থক্যের সম্পর্ক, তখন সেটা বা দুটি বচনের মধ্যে যখন পরিমাণগত পার্থক্য থাকবে তখন তাদের মধ্যে যে সম্পর্ক, সেই বিরোধিতা সম্পর্ক হচ্ছে কি যে অসম বিরোধিতা। এই অসম বিরোধিতা কি প্রকৃত বিরোধিতা সেই নিয়ে আলোচনা হলো। তো তাহলে এই হচ্ছে আমাদের বিরোধিতার সম্পর্ক। এরপর আমরা পরপর এ আর কি বচন, বিপরীত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দুটি বিপরীত বিরোধিতার বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। আর লিখে নাও, অধীন বিপরীত বিরোধিতায় একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারে। বিরুদ্ধ বিরোধিতায় দুটি বিরুদ্ধ বচন একসঙ্গে সত্য হতে পারে না, একসঙ্গে মিথ্যাও হতে পারে না। একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে, একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে। আর অসম বিরোধিতায়
সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে। তো এই গেল তোমাদের বিরোধিতা চতুষ্কোণ, এবং এর সঙ্গে অ্যারিস্টটলের একটু পার্থক্য আছে। অ্যারিস্টটল এই তিনটে স্বীকার করেন শুধুমাত্র, এইটুকুই মনে রাখবে, আর কিছু দরকার নেই। এ ও আই ই, তার মধ্যে অ্যারিস্টটল বিরুদ্ধ বিরোধিতা স্বীকার করে এ আর ও আই আর ই এর ভিতরে, আর বিপরীত বিরোধিতা এ আর ই এর ভিতরে। তো তাহলে আমাদের এই যে কি বলে, এই বিরুদ্ধ বিরোধিতা আর বিপরীত বিরোধিতা, এই দুটি অ্যারিস্টটল স্বীকার করেন, কিন্তু অ্যারিস্টটল অন্যভাবে স্বীকার করেন। আমরা কি বলে, আমরা বিরুদ্ধ বিরোধিতা স্বীকার করছি কি নর্মাল, মানে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কপি ইত্যাদি, যে এ আর ও আই আর ই এর ভেতরে আমরা কি করছি, বিরুদ্ধ বিরোধিতা, আর এ আর ই এর ভিতরে কি বিপরীত বিরোধিতা। অ্যারিস্টটল এই দুটি স্বীকার করছে, আর কিছু স্বীকার করছেন না। তিনিও এ আর ই এর ভিতরে বিপরীত বিরোধিতা স্বীকার করছেন, আর এ আর ও আই আর ই এর ভিতরে বিরুদ্ধ বিরোধিতা স্বীকার করছেন, কিন্তু অপর আর কোনো তোমার বিরোধ, মানে কি বলে, বিরোধিতার সম্পর্ক আর কিছু স্বীকার করছেন। এই দুটি টোটাল যদি আমরা ছকটাকে সাজাই, আমরা এইটাই পাবো, যে এ ও আই ই, এ আর ই কে তিনি একেবারে এতে রাখছেন বিপরীত, যে কেন, দুটোই সামান্য কিন্তু গুণগত পার্থক্য। আর কি, এ আর ও এর ও বিরুদ্ধ, আই আর ই বিরুদ্ধ ওখানেও ছিল। তো এই যে দুটো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে এ আর ও, আর একটা আই আর ই, তাই তো। এই যে দেখো এ আর ও আই আর ই, এটা স্বীকার করছেন উনি, কিন্তু ওনার ছকটা একটু অন্য, আর শুধু এ আর ই এই জায়গাটা স্বীকার করছেন, কন্ট্রাডিকশন। তো আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, যেটা মানে সরাসরি আমরা এই সত্যতা নির্ণয়ের যে ছক, যে আমরা অনেক সময় বিভিন্ন মানে বচনের সত্য মিথ্যা নির্ণয়ের জন্য এই ছকটা, এটা আমাদের একটা সহজ ছক। আমাদের এটা থেকে কিন্তু নেটেতেও অনেক কোশ্চেন পড়ে, তোমাদের আশা করছি এই এই মানে অমাধ্যম অনুমানের দ্বিতীয় পার্টটা থেকে কোশ্চেন তোমরা পাবে। তো এইটা কি বলে, এই জায়গাটা পরে হবে তোমাদের, এই জায়গাটা ঢুকে গেছে অন্য বিষয়। তো এ ই আই ও, এই যে আমরা চারটে বচন পেলাম, এটার যে সত্য মূল্য নির্ধারণ, সেটা আমরা সহজে পেয়ে যাব, যে কথাগুলো বললাম, যে একই সঙ্গে সত্য হতে পারে মিথ্যা হতে পারে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু সত্য হতে পারে না। খুব সহজে এই ছকটার দ্বারা তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, আমাকে একটা খাতা পেন নিতে হবে, তাহলে আরো সুবিধা হবে। তো দেখছি ব্যবস্থা করি। যদি তোমাদের দেখানো যাবে, আচ্ছা, যদি সেই বোর্ডটাতে লেখা যায় না, দেখি আরো সুবিধা হয়। এইটা ভালো করে দেখবে, এই ছকটাতেই ওই ওখানে যা যা বললাম, এই ছকটার দ্বারাই তোমরা নির্ণয় করে দিতে পারবে, অত কিছু মনে রাখার দরকারই নেই, সেটাই তোমাদের দেখাবো। তো আমার ওই এটা হলে আরো সুবিধা হয়। দেখছি, অনলাইন বোর্ড,
এই তো দেখো, এটা আমি শেয়ার করে দিচ্ছি। যেটুকু বলবো সেইটুকু দেখবে, জাস্ট এটা কোথায় গেল, ফ্রম শেয়ার, শেয়ার হলো, হয়ে গেছে। দেখো এখানে যে বিষয়টা আছে, যে এ ই আই ও, তাই তো? তোমরা খাতাতে করো আমার মতো, তাহলে আর ওইটা আর ভুলবে না। আমি কি বললাম? এ ই আই ও যে ছকটা আমরা পেয়েছি, ওটা হচ্ছে বিরোধিতার চতুষ্কোণ, যেটা সেই চতুষ্কোণ থেকে সত্যতার নির্ণয়ের ছক। ওই যেটা আমরা বললাম এক কথায়, যে দুটি কি বলে বিপরীত বিরোধিতা একই সঙ্গে তোমার কি বলে বিপরীত বলা হয়েছিল, একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে না, তাই তো? একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু না, কি বলেছিলাম, বিপরীত বিরোধিতা বলেছিলাম যে না, একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে, তাই তো? এরকম বলেছিলাম, একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে। আবার অধীন বিপরীতে বলেছিলাম একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে, এরকম কথা আমরা বলেছিলাম। তো এখানে আমরা দেখো খুব সহজেই এইটা নির্ণয় করে ফেলবো যদি আমরা শুধু এইটুকু লক্ষ্য করো। কোথায় গেল? হ্যাঁ, ধরো এরকম একটা ছক, তো আমার ছকটা যাতা হবে কিন্তু শুধু বোঝার জন্য, এই আই ও, তাই তো? আর এখানে হচ্ছে যে এ ই আই, তাহলে এখানে এ, তাই তো? এখানে ই, এখানে আই, আর এখানে হচ্ছে ও, তাই তো? বেশ সুন্দর। এরপর দেখো এটার এখান থেকে শুরু করি আমি, ক্যাপিটাল টি, এখানে অনেক কথাই বলে দেবো, পরপর পরপর শুধু বুঝে যাও। এখানে ক্যাপিটাল টি, টি, এটা অন্য কালার নিলে ভালো হয়, দাঁড়াও এটা একটা অন্য কালার নিয়ে নিলাম। আর ও থেকে এখানে ক্যাপিটাল এফ, এফ, এরপর হচ্ছে যে নিচের দিক থেকে ধরো ডি, আনডিটারমিন্ড, ডি, এইটাও ডি, এটাও ডি। আর এইটা হচ্ছে টি এর যে জায়গাটা, এটা অন্য কিছু নেই, ধরো এ নিলাম, এ নিলাম, টি এর যে জায়গাটা সেটা হচ্ছে যে স্মল এফ, আর এফ যেখানটায় আছে সেখানে হচ্ছে ক্যাপিটাল এফ যে জায়গাটা, এই সাইডে দুটো স্মল। এরপর দেখো এই ডি মানেটা কি। আমাদের অনেক সময় এরকম নির্ণয় করতে দেওয়া হয় যে এইটা হয়তো অনেকে ভাবছে খুব নর্মাল, খুব সহজ ব্যাপার, কিছুই নয়। তো অনেক সময় আমাদের দেখবে এরকম হয় যে এ বচনটি সত্য হলে ই বচন কি অনেক সময় দেখবে মিলে না। তার কারণ অনেক কিছু আছে।
প্রথমত আমাদের ধরো এরকম দেওয়া হয় যে এ বচনটি সত্য হলে আই বচনটি কি হবে, কিছু নিয়ম যে আমাদেরকে সবসময় ক্যাপিটাল ধরে এগোতে হয় সত্য মূল্যের ক্ষেত্রে। এ বচনটি সত্য হলে আই বচনটি কি হবে, মিথ্যা, তাই তো। এরপর আমাদের আরো অনেক ক্ষেত্র আছে যে এ বচনটি মিথ্যা হলে ই বচনটি কি, দেখো মিথ্যা হলে ই বচন ডি, ক্যাপিটাল ধরে এগোলাম, কিন্তু তথাপি অনেক সময় আমাদের উত্তরের অপশনে ডি থাকেই না, তখন দেখতে হবে আমাদের স্মল ধরে কি হয়। স্মল এফ আছে, এর জায়গায় দেখো টি আছে, দেখা গেল উত্তরের যে অপশন সেখানে টি আছে, তাহলে টি অ্যান্সার। অনেক সময় ক্যাপিটাল ধরে না হলে স্মল ধরে করতে হয়। আরেকটা যেটা ব্যাপার দেখো, এই ডি মানেটা কি, ডি মানেটা ধরো ব্ল্যাক নিলাম তাহলে সুবিধা হবে। ডি মানে হচ্ছে এটা ট্রুও হতে পারে আবার ফলসও হতে পারে, আনডিটারমাইন্ডেড, তাই তো। ডি মানে কি, ট্রুও হতে পারে আবার ফলসও হতে পারে। ডি মানে কি, ট্রুও হতে পারে, এটা ট্রু ধরো, ট্রুও হতে পারে আবার ফলসও হতে পারে, তাই তো। এখানেও ডি মানে কি, ট্রুও হতে পারে আবার ফলসও হতে পারে। দেখো আমি বলেছিলাম ট্রু টি ধরে অনেক সময় এগোতে হয়, এ যদি সত্য হয় তাহলে ই কি, এখান থেকেও যদি দেখো আমি এই সত্য থেকে এগোই, তখন এর তো সব ডি মানে কি আনডিটারমাইন্ডেড, কিছু তো সত্য আছে কিছু মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা, ডি যেখানে আছে কিছু সত্য কিছু মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা, তাই তো। ডি এর অর্থটা এটা। এরপর আমি কি বলেছিলাম যে একেবারে ধরো আমরা যদি ওই জায়গায় যাই, বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা, তাই তো। একেবারে ছকটার উপরের দিকে যেটা আমরা যেই এই আই ওই দিয়ে যেটা দেখেছিলাম কাটা দিয়ে, তো সেখানে একেবারে উপরে দুটো এ এবং ই এর মধ্যে কি, আর একেবারে অধীন বিপরীত কি নিচের মধ্যে সাবকন্ট্রারি, যে আই এবং ও এর মধ্যে কি সম্পর্ক, সাবকন্ট্রারি, অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তো অধীন বিপরীত আই এবং ও কি বলা হয়েছে না, একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে। আর এ আর ই কি বলা হয়েছে না, একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে। দেখো আমরা এটাতে কিভাবে দেখাচ্ছি, এ আর ই একই সঙ্গে, দেখো টি এফ এফ টি, তাই তো। এরপর এখানে যদি আমরা এফ নিয়ে নিই, একই সঙ্গে দেখো মিথ্যা হয়ে যাচ্ছে, এখানেও এফ এখানেও এফ, এখানে এফ এখানে এফ, তাই তো। কিন্তু এখানে টি আছে এখানে টি নেই, এখানে টি আছে এখানে টি নেই, তাহলে এ আর ই একই সঙ্গে মিথ্যা হতে পারে। বোঝা গেল খুব সহজে, বলো তো একটু, যে আনডিটারমাইন্ডেড মানে কি ট্রু ফলস দুটোই, তাহলে এই জন্য বিপরীত বিরোধিতা এ আর ই এটা একই সঙ্গে মিথ্যা হতে পারে। দেখো আনডিটারমাইন্ডেড মানে ট্রু হতে পারে ফলস হতে পারে, তাহলে দেখো এখানেও ফলস আছে কিছু এখানেও ফলস, তাহলে একই সঙ্গে মিথ্যা হয়ে যাচ্ছে, মিথ্যা হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এরকম কোন স্থান তুমি দেখাতে পারবে না এখানে এখানেও টি এখানেও টি, এখানে এফ এখানে এফ, এখানেও দেখানো যাচ্ছে এখানেও দেখানো যাচ্ছে। আবার দেখো আই আর ও এটা হচ্ছে বিপরীত বিরোধিতা, এটা হচ্ছে কি অধীন বিপরীত, আই আর ও এটাতে কি বলা হয়েছে একই সঙ্গে সত্য হতে পারে, দেখো টি, দেখো টি, কিন্তু একই সঙ্গে মিথ্যা কথাও দেখো দেখাতে পারছে না, বটে। বোঝা গেছে। এরপর দেখো এই একদম উপরের এই যে ছকটা হলো, ধরো এই ছকটার একেবারে উপরের দুটো এ আর ই, আর এটা হচ্ছে আই আর ও, তাই তো। এইটা হচ্ছে বিপরীত বিরোধিতা, একই সঙ্গে মিথ্যা হতে পারে কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে না। এই আই আর ও অধীন বিপরীত বিরোধিতা একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে না, দেখো কোথাও দেখাতে পারবে। এরপর দেখো আর কি বলা হয়েছিল,
এ আর ও আর ই আর আই, এই দুটো কি গুণ এবং পরিমাণ দুটো দিক দিয়ে ভিন্ন। এটা সামান্য সদর্থক, এটা বিশেষ নঙর্থক। এটা সামান্য নঙর্থক, এটা বিশেষ সদর্থক। দুটো দিক দিয়ে দেখো ভিন্ন। এটা কি বলা হয়েছে, একই সঙ্গে কোনো বচনই একই সঙ্গে সত্যও হতে পারবে না, একই সঙ্গে মিথ্যাও হতে পারবে না। ও এটা হচ্ছে যে তোমাদের এতে দেখা যাচ্ছে না, একই সঙ্গে সত্যও হতে পারবে না, একই সঙ্গে মিথ্যা হতে পারবে না। এই এ আর ও আর ই আর আই, দেখো এখানেও দেখে নাও, এ আর ও আর ই আর আই একই সঙ্গে সত্য, এ আর ও দেখো কোথাও পাবে না একই সঙ্গে। এটা দুটোই ডি হয়ে যাচ্ছে, টি টি এফ এফ, আবার হচ্ছে যে এফ টি। এইটা হচ্ছে যে দুটোই যেহেতু সেম, অন্য কিছু নেই, সেহেতু এটাও কি আনডিটারমাইন্ড, এটাও আনডিটারমাইন্ড। তাহলে একই সঙ্গে সত্য একই সঙ্গে মিথ্যা এটা হবে না, একটি সত্য হলে একটি মিথ্যা হবে, এই যে দেখো, আর একটি মিথ্যা হলে একটি সত্য হবে। এরপর দেখো এ আর আই আর ই আর ও, এ আর আই আর ই আর ও, এদের সম্বন্ধটা কি, অসম বিরোধিতা, তাই তো? তো অসম বিরোধিতাতে কি বলা হয়েছিল, সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হবে, আর কি বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি মিথ্যা হবে। এরপর দেখ এ আর আই ই আর ও, এ আর আই ই আর ও, তো সামান্য বচনটি সত্য, দেখো টি, বিশেষ বচনটি সত্য, সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটিও মিথ্যা, সামান্য বচনটি মিথ্যা, বিশেষ বচনটিও দেখো তোমার কি সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি মিথ্যা, আর সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ সত্য, তাই তো? এরপর দেখো সামান্য বচনটি মিথ্যা, বিশেষ বচনটি না, এটা তো আমি ভুল দেখাচ্ছি, এ আর আয়ে দেখাতে হবে। হ্যাঁ সামান্য, এটা ভুল বলছি, এটা হচ্ছে আমি অসমবিরোধিতা, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য, এই যে এ আর আই, সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি মিথ্যা, আবার হচ্ছে দেখো সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি, এখানে টি আর এফ আনডিটারমাইন্ড, এখানেও টি আর এফ এর মধ্যে দুটো আছে, তো যাই হোক মূলত এই দুটো। আর কি এই ক্ষেত্রেও তাই আনডিটারমাইন্ড, আবার এখানে ট্রু, এখানে ট্রু ও কিছু কিছু আছে, কিছু ট্রু, আবার এখানে এফ কিছু এফ আছে। এই হচ্ছে টোটাল বিরোধিতার সম্পর্ক। এই আয়ও এই বিরুদ্ধ, দেখো একই সঙ্গে দেখো মিথ্যা হতে পারবে, সত্য কথা হতে পারবে না একসঙ্গে। আই আর ও একই সঙ্গে সত্য হতে পারবে, কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারবে না। বিরুদ্ধ দুটো একসঙ্গে সত্য একসঙ্গে মিথ্যা হতে পারবে না, একটি সত্য একটি মিথ্যা এরকম। আর অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন যদি সত্য হয় বিশেষ বচনও সত্য হবে, সামান্য বচন যদি মিথ্যা হয় বিশেষ বচনও মিথ্যা হবে। এখানে খুব সহজেই আমরা এটা করতে পারি। বিশেষ করে আমাদের যেটা গোলমাল হয়, এই ডিটা আনডিটারমাইন্ডেড, এটা নির্ণয় করাটাই মুশকিল হয়ে যায়। এটার জন্য অনেক কিছু নির্ভর করে, ওই যে একই সঙ্গে সত্য একই সঙ্গে মিথ্যার এই ব্যাপারগুলো, এটা কিন্তু বিরুদ্ধ আর বিপরীতে, সরি বিপরীত আর অধীন বিপরীতে এই ডিটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক এই ছকটার থেকে, আর এই ছকটার থেকে আমরা কিন্তু, এই ছকটা প্রাথমিক ছক, তারপরে এই ছকটায় যে সম্পর্ক সেটা ড্র করছে মানে সহজে এইটাতে। যাই হোক এখানে আমরা আরেকবার বলি, এ আর ই এদের মধ্যে সম্পর্ক কি, বিপরীত। আই আর ও এটা হচ্ছে অধীন বিপরীত, এ আর আই ই আর ও অসম বিরোধিতা, আর এর দুটোর মধ্যে যেটা হচ্ছে এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। যাই হোক এই হচ্ছে তোমাদের আজকে তাহলে এই পর্যন্তই হোক।
এইটাতেই পরে একটা মেটেরিয়ালসে আছে তোমাদের কি বলবো, দাঁড়াও ওটা শেয়ার করি। প্রেজেন্ট সামথিং এলস উইন্ডো মাধ্যমে এটার সঙ্গে যে আছে, হ্যাঁ এটা এখানে ভুল করে দেওয়া হয়েছে, এটার সঙ্গে এটা অন্য জায়গায় হবে। এই যে কার্লভেল নিষেধক বচনের সত্য মূল্য, সংযোগী বচনের সত্য মূল্য, এই যে এটা ওই তোমার কি বলে সত্য মূল্য যেখানে থাকবে সেখানে, এটা এখানে ভুল করে দেওয়া হয়েছে। এটা এখানে তোমাদের আজকে কিছু বলবো না এই সম্পর্কে, এটা যখন বৈধতা অবৈধতা বিচার হবে সেখানে আলোচনা করা হবে। তো যাই হোক, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক। 9:39 তাহলে আমাদের আজকে কি হলো, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমানটা কি আজকে কি আর হবে? 39 বাজে, কালকেই হোক নাকি? কালকে নিরপেক্ষ ন্যায়টা হোক, আর সঙ্গে নিরপেক্ষ ন্যায়ের সঙ্গে ভেন ডায়াগ্রামটাও হয়ে যাবে, তাই তো? আজকে তাহলে আমরা কোশ্চেন গুলো করি পরপর। দেখো অমাধ্যম অনুমানের কোশ্চেন গুলো প্রকাশ একটু শেয়ার করে দাও তো। প্রকাশ শুনতে পাচ্ছ? অমাধ্যম অনুমান থেকে খুবই সোজা। দিয়েছো? আচ্ছা, আমি এটার সঠিক উত্তরটা লাল দাগ দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? কালকে নিরপেক্ষ ন্যায় পড়াবো এবং তার সঙ্গে তার্কে বুলীয় ভাষ্য, বুলীয় লিপিগুলো একই সঙ্গে পাঠিয়ে দেবো, তাহলেই হবে। ওই তো, ঠিক আছে। এরপর দেখো আমরা পরপর এটা একটু করে নিই যে অমাধ্যম অনুমান কি। একটি মাত্র প্রাককথন থেকে সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত কয়টি পদে গঠিত হয়? দুটি পদ থাকে উদ্দেশ্য বিধেয়, পদের উদ্দেশ্য বিধেয় পদ ছাড়া তো অন্য হয় না।
অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য অনেক কোনটা নতুন সৃষ্টি করে, নতুন তো সৃষ্টি করে না, সিদ্ধ হয়। সাম মডেল আর মেন এটা আবর্তন হয়েছে। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে আবর্তনের ক্ষেত্রে গুণ কেমন থাকে, গুণ অপরিবর্তিত থাকে। আবর্তনের আমরা দেখেছি যে এ আই কি বলে এর ই আয়ের আই আর হচ্ছে তোমার ও এর সম্ভব নয়, তাহলে গুণ অপরিবর্তিত থাকে। এ রূপ প্রস্তাবের আবর্তন বা এ বচনের আবর্তন হচ্ছে আই। সাতেরটা দেখো, ও রূপ প্রস্তাবের আবর্তন কি, এটা আমি তয়বগুলো কেটে দিচ্ছি, এগুলো এ মিস্টেক। ও রূপ প্রস্তাবের অর্থাৎ ও বচনের কি আবর্তন সম্ভব নয়, অসম্ভব। 8এরটা নো ম্যান ইজ পারফেক্ট থেকে নো পারফেক্ট বিং ইজ ম্যান। তো এটা কি, এটা কোন রূপ, এটা আবর্তন, এটা কি, এটা হচ্ছে বিবর্তন হবে, বিবর্তন। আর এটা কি সমবিবর্তন। নো ম্যান ইজ পারফেক্ট, তো কোন মানুষ পারফেক্ট, নো পারফেক্ট বিং ইজ ম্যান। হ্যাঁ বলো, বলছি এটা আমি উত্তর বলিনি, এটা হচ্ছে যে ওই সৈর্তন দেখো সমসৈর্তন হয়ে গেছে, এগুলো নয়, এটা বিবর্তন সমবিবর্তন এগুলো লিখছিলাম। যে এখানে দেখো ম্যানটা গেছে তোমার কি বলে সিদ্ধান্তের বিধে, আর পারফেক্ট এইটা গেছে উদ্দেশ্যে, এটা ব্যবর্তন। আবার হচ্ছে যে এইটা বিবর্তন, সৈর্তন যেটা আছে দেখো ওটা বিবর্তন। বিবর্তন কিভাবে সম্ভব হয়, বিকল্প পদকে তার বিরুদ্ধ পদে রূপান্তর করে, কি সব হয়ে গেছে, দুটি পদকেই উল্টে দেওয়া হয়, পদ সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়। এটা হচ্ছে যে বিদের বিরুদ্ধ পদকে, বি অ্যান্সার হবে বিধের, এটা হচ্ছে বিধের বিরুদ্ধ, বা এরকম করো, আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসাবে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় বিবর্তন। তারপরে এ রূপ প্রস্তাবে, এটা বচনের, এ বচনের বিবর্তন কি হয়, এ বচনের বিবর্তন হচ্ছে ই, এটা হচ্ছে বিবর্তন। আই রূপ বচনের, আই বচনের বিবর্তন, আই বচনের বিবর্তন হচ্ছে যে তোমার ও। সাম বার্ডস আর নট ফ্লাইং, সাম বার্ডস আর নট ফ্লাইং, এটা তো দুটো একই আছে। এটা সাম বার্ডস আর ফ্লাইং থেকে আমরা এরকম করতে পারি, সাম বার্ডস আর নট ফ্লাইং, তাহলে এটা হয়ে যাবে বিবর্তন, বি অ্যান্সার বিবর্তনের সৈর্তন আছে। তো প্রথমে নটটা কেটে দিলাম। 13 সমবিবর্তন কত ধাপে হয়, এটা হচ্ছে সমবিবর্তন 13টা। সমবিবর্তনে কি হয়, বিবর্তনের আবর্তন ধাপে বিবর্তন, আবর্তনের বিবর্তন। তারপরে 14 দেখো, এটা আবার এই সমসৈর্তন, এটা সব আমি কেটে সমবিবর্তন। সমবিবর্তন প্রথম ধাপে কি ঘটে, বিবর্তন হয়,
বি অ্যান্সার, শৈতন মানে এখানে বিবর্তন নিয়েছে, বিবর্তন। 15 সমবিবর্তনের হুম না না, ওইটা আশ্রয় বাক্য ধরে যেটা বলছো সেটা হলে তো তোমার এটার আবর্তনের বিবর্তনের আবর্তন টোটাল 4টে হয়ে যাচ্ছে। মানে এখানে অ্যাকচুয়ালি কি ধাপটা কটা, আশ্রয় বাক্য থেকে তুমি একটা ধাপে হচ্ছে তুমি বিবর্তন করছো, বিবর্তনের থেকে আবার আবর্তন করছো সেকেন্ড ধাপ, আবর্তনের থেকে সিদ্ধান্ত আবার বিবর্তন করছে। আবর্তনের বিবর্তনের আবর্তন হচ্ছে না, বিবর্তনের আবর্তনের বিবর্তন হচ্ছে সমবিবর্তন, দুবার বিবর্তন হচ্ছে মাঝে একবার আবর্তন হচ্ছে, 3টে ধাপ। আর টোটাল যদি আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিয়ে টোটাল বাক্য 4টে বাক্য। এরপর দেখো সমবিবর্তনের শেষে ফলাফল হয় নতুন প্রস্তাব, পরস্পর নির্ভর রায়, সম বিবর্ত সিদ্ধান্ত, সি হচ্ছে সমবিবর্ত সিদ্ধান্ত, আর একটা হচ্ছে সত্য বচন। তো সমবিবর্ত সিদ্ধান্ত, আবার হচ্ছে অল হিউম্যানস আর মর্টাল, এর সমবিবর্তন কি হবে, সমবিবর্তন, সমবিবর্তন এখানে কি তাহলে প্রথমে বিবর্তন হবে, এ বচনের বিবর্তন কি ই বচন, তাই তো। তো বিবর্তনে কি হবে তোমার কি বলে কোন মানুষ নয়, কি বলে, বা নো হিউম্যানস আর নট নট মোর্টাল, তাই তো। এরপরে ই বচনের আবর্তন কি, ই বচনের আবর্তন হচ্ছে ই, আবার ই হবে, ই আবর্তনে কি হবে, দুটো এ হবে, যে কি হবে নো তোমার নন মোর্টাল পার্সন আর তোমার হিউম্যানস, তাই তো। এরপরে আবার বিবর্তন যদি হয় তাহলে প্রথমটারও তাহলে নন মোর্টাল কোথায় আছে দেখো, নন মোর্টাল আর নন হিউম্যান এ হবে তোমার, এর কি এটা কি ধরো এর বিবর্তন কি, বিবর্তন হচ্ছে এর এ, তাই তো। তাহলে এটা উত্তর হবে এ, নন মোর্টাল আর নন হিউম্যান। 17 সমবিবর্তনের নিয়ম নয় কোনটা, না বিবর্তনের, এটা হবে বিবর্তনের নিয়ম নয়, নিয়ম নয় কোনটি, গুণ অপরিবর্তিত, বিষয় অপরিবর্তিত, পরিমাণ অপরিবর্তিত, কি এটা উপত্য কি, কোনটি নয় করে দিই। দেখো আবর্তনে আমরা বলেছিলাম কি না, উদ্দেশ্য এবং বিধেয়কে যৌক্তিক নিয়ম অনুসারে পরিবর্তন করা হয় কিন্তু গুণ অপরিবর্তিত রাখা হয়, তাই তো। কিন্তু বিবর্তনের ক্ষেত্রে গুণ তোমার অপরিবর্তিত রাখা হয়, এই কথাটা বলা হয় না, কি বলে ওখানে, যেমন ধরো এর আয়ের ও গুণের পরিবর্তন, তাই তো। আবার পরিমাণেরও কি পরিবর্তন, ও এটা হচ্ছে উভয়ের পরিবর্তন, গুণ এবং পরিমাণ। লাস্ট এইটা উত্তর হবে ঠিক, যে বিষয়ের, এটা বিষয়ের পরিবর্তন আছে, এটা অ্যান্সার হবে না, গুণ এবং পরিমাণ উভয়ের পরিবর্তন। না পরিমাণ ধরো এ থেকে ই হচ্ছে, এখানে গুণের পরিমাণ হচ্ছে, গুণের পরিবর্তন হচ্ছে, পরিমাণেরও পরিবর্তন হচ্ছে, আবার আয়ও এখানেও গুণ পরিমাণ এটা উভয়, এটা হচ্ছে উভয় পরিবর্তন ডি। আবার দেখো আমি পরিমাণের কি বলে, আমাদের যে সংজ্ঞাটা ছিল সংজ্ঞাটাতে আবর্তনে ছিল গুণ অপরিবর্তিত
রেখে আর তোমার, হ্যাঁ বলো। হ্যাঁ, তো আবর্তনে পরিমাণের পরিবর্তন, তাই তো? আবর্তনে এর হচ্ছে যে আই, আর হচ্ছে যে ই এর ই। আচ্ছা, আবর্তনে পরিমাণের পরিবর্তন হতে পারে, তাই তো? আর বিবর্তনে পরিমাণ একই থাকছে, গুণের পরিবর্তন, তাই তো? ঠিক, তাহলে গুণের পরিবর্তন এইটা হবে তাহলে, গুণ অপরিবর্তিত এটা হবে না, পরিমাণ বিষয়, এটা 4 নম্বরে করে দিলাম তাহলে ডিটা তো, এটা হচ্ছে ডি। শুধু গুণের পরিবর্তন বললেও তো একটু সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে, পড়াও একটু এক্সাক্ট মনে হচ্ছে। শুধু গুণ পরিবর্তন বললে উম, হলো গুণ পরিবর্তন ঠিকই আছে। 18 নম্বরটা বলো, নো ক্যাটস আর ডগস, অল ক্যাটস আর নন ডগস। এটা কি হয়েছে? বিবর্তন হয়েছে, বিবর্তন। তারপরে হচ্ছে যে অল মেন আর ওয়াইজ, সাম ওয়াইজ আর মেন, এইটাও এটা হচ্ছে আবর্তন হয়েছে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়েছে। এরপরে দেখো, এটা সরল আবর্তন না অসরল আবর্তন, এটা বলো তো। অসরল আবর্তন একদম। কেননা হচ্ছে যে এখানে প্রথমটা হচ্ছে সামান্য এ বচন, যেটা সামান্য সদর্থক, আর ওখান থেকে হয়েছে কি এটা বিশেষ সদর্থক। তো এইটা কি অসরল আবর্তন, কিন্তু ই ই আই আই এরকম যদি হতো তখন সেটা সরল আবর্তন। আহ আবর্তনের গুণ পরিবর্তনের নিয়ম কোনটি? গুণ পরিবর্তন হবে। উম, হ্যাঁ, গুণ পরিবর্তনের নিয়ম বা গুণের নিয়ম যদি বলা হয়, এখানে কি হবে, আবর্তনের ক্ষেত্রে গুণ অপরিবর্তিত থাকে। সি, এরকম তো আছে, হ্যাঁ। এ আর ই রূপে কোন ধরনের বিরোধ দেখা যায়, বা এ ও ই বচনের মধ্যে কোন ধরনের বিরোধ দেখা যায়? এ আর ই বিপরীত, তাই তো? এরপর দেখো, এ আর ও বিরুদ্ধ, আই আর ও অধীন বিপরীত, এটা বি এরটা হবে অধীন বিপরীত, ই আর আই, ই আর আই বিরুদ্ধ, এ আর আই, এটা হচ্ছে অসম বিপরীত, এ আর আই বিরুদ্ধ এবং অনুভূতি স্বাধীন। ডি এরটা করে দিচ্ছি, 25 অ্যান্সার কোটায় আছে, এ আছে। আচ্ছা, এটা হচ্ছে অসম এ। বিপরীত সম্পর্কের বৈশিষ্ট্য কি? একসাথে সত্য ও মিথ্যা, একসাথে সত্য হতে পারে না, সব সময় মিথ্যা, পরিবর্তন যোগ্য। বিপরীতটা কি? একই সঙ্গে, আমরা একটু একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে, তাহলে বিটা। এরপর 27টা, বিরুদ্ধ সম্পর্কের নিয়ম কোনটি? একটি সত্য হলে অপরটি মিথ্যা। উপ, এটা কি দাঁড়া, এটা হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। উপবৃত্তি কি অনুবৃত্তি নিয়েছে ওটা, ওটা হচ্ছে অসম বিরোধিতা।
বিরোধিতার সম্পর্ক। কোথায় গেল? অসম বিরোধিতা সম্পর্ক কি বোঝায়? অসম মানে হচ্ছে এদিকে AI আর EO, অসম বিরোধিতা বিপরীত রূপ, বিপরীত রায়। সত্য হলে ছোট সত্য হবে। ওটা অসমতে বলা হয়েছিল যে তোমার কি আমরা দেখলাম যে এই সামান্য এ আর আই ইয়ার, তাই তো? ইয়ার আই ইয়ার, একটা যদি সত্য হয় আর সত্য হয়েছিল, আর যদি মিথ্যা হয় মিথ্যা হয়েছিল, এইটা, তাই তো? এটা কোনো আছে অপশন? এখানে রায় দেওয়া আছে, এখানে সামান্য বচন হবে বিশেষ বচন। সি 29 অল এসআরপি সাম এসআরপি, এটা কোন ধরনের সম্পর্ক? এটা হচ্ছে যে এ, আর এটা হচ্ছে যে এ আর সাম হচ্ছে আই, এ আর আই এর ভিতরে সম। হ্যাঁ অসম হবে এটা, কোনো একটাতে অসম করে দিচ্ছি, সি বা ডি, যেটাতে অ্যান্সার আছে সেটাতে। সি এতে আছে, এটা হচ্ছে অসম, সি অ্যান্সার। এরপর 30 এর বিরোধী কে? এর বিরোধী ও, তাই তো? এর হচ্ছে আই ও ই এর মধ্যে সম্পর্ক কোনটি? আই বিরুদ্ধ। প্রপোজিশনের ট্রুথ ভ্যালু বলতে কি বোঝায়? ও আচ্ছা, প্রপোজিশনের ওই ট্রুথ ভ্যালুর ওই শেষের অংশটার জন্য এইটা আছে, এইটা থাক, এটা ট্রুথ ভ্যালুর ওই ওই অংশের, এটা এটা অন্য। তো 31 পর্যন্ত তোমাদের, ওটা হচ্ছে যে ওই আহ সত্য, হ্যাঁ হ্যাঁ ওই ইয়েতে কি বলে ওই চ্যাপ্টারের সঙ্গে, মানে এই ট্রুথ ভ্যালুর সঙ্গে ওই ট্রুথ ভ্যালু আর কি মিশে গেছে, এটা পরে আলোচনা হবে। তাহলে 31 পর্যন্ত আমাদের হলো। এই প্রসঙ্গে যা জি পাবে আবর্তন বিবর্তন সমাবিবর্তন কিছুই নয়, জাস্ট একটু পড়ে একটু ভেবে নেবে, বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার হবে।